আসসালামু আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখার চেষ্টা করছি। আমরা দেখার চেষ্টা করছি এভিডেন্স অ্যাক্টের কি কি প্রশ্নগুলো আসতে পারে বার কাউন্সিল পরীক্ষায়। দেখেন, আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, দি এভিডেন্স অ্যাক্টের 1872 সংশ্লিষ্ট বিধানবলী আলোকে ডক্ট্রিন অফ স্টফেল বা প্রতিবন্ধ নীতি ব্যাখ্যা বিশ্লেষণ করো। এই দেখেন, অ্যাডভোকেসি 6-এ আসছে, 7-এ আসছে, 8-এ আসছে, 11 আসছে, 12 আসছে, 15 আসছে। অনেকবার এই জায়গা থেকে প্রশ্ন আসছে। বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। আসলে স্টপেল জিনিসটা কি স্বকার্যজনিত বাধা, অর্থাৎ স্টপেল শব্দের ইংরেজি শব্দ, এর অর্থ প্রতিবন্ধক, স্বকার্যজনিত বাধা, স্বীকৃতির বাধা ইত্যাদি। আইনের দৃষ্টিতে স্টপেল হচ্ছে আইনের কোনো অজুহাত দেওয়াতে বা আত্মপক্ষ সমর্থনে আরোপিত বাধা একটি মামলার পক্ষদের ক্ষেত্রে প্রযোজ্য। এই নীতি সাক্ষ্য আইনের 115 থেকে 117 দ্বারা আলোচিত হয়েছে। প্রতিবন্ধকতার নীতি বা প্রিন্সিপাল অফ স্টপেল, মানে ম্যাক্সিমের উপর প্রতিষ্ঠিত। ম্যাক্সিমটি হলো, যার অর্থ হলো পরস্পর বিরোধী বা স্ববিরোধী বক্তব্য দানকারী শোনা হয় না। এরপর দেখেন, সাক্ষ্য আইনের 115 ধারার ভাষ্য অনুযায়ী যে নীতি কোনো ব্যক্তিকে তার পূর্বে প্রদত্ত বক্তব্যকে অস্বীকার করতে বিরত রাখতে স্টপেল বা স্বকার্যজনিত ধারা 115 অনুযায়ী যখন কোনো ব্যক্তি তার ঘোষণা বা কাজ ইত্যাদি দ্বারা ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে কোনো বিষয় সত্য বলে বিশ্বাস করায় এবং সেই অনুযায়ী কাজ করতে বলে, তখন সেই ব্যক্তি তার ঘোষণা বা কাজ ইত্যাদির বিষয়টি পরবর্তীতে অস্বীকার করতে পারবে না। এটি সাক্ষ্য আইনের একটি বিধান, যা কেবল দেওয়ানি মামলার পক্ষ বা পক্ষগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে ফৌজদারি, আপনারা এটা দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, এটা একটু মাথায় রাখবেন। ফৌজদারি মামলা এই মতবাদের কোনো প্রয়োগ নাই। এই মতবাদ আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে নিজের অন্যায়ের সুযোগ দিতে দেয় না। তাহলে স্টপওয়েল এর প্রথম পক্ষের বক্তব্য ও আচরণ বিশ্বাস করার ক্ষেত্রে অপর পক্ষের সৎ মানসিকতা ও যৌক্তিক সতর্কতা থাকতে হবে। সত্যটা জেনেও পরে স্টপেলের সুবিধা নেওয়ার জন্য বা জানার ভান করলে সুবিধা পাওয়া যাবে না। এই কারণে বলা হয়, উভয়ই সত্যটা জানলে কোনো প্রতিবন্ধক হবে না। আমরা একটু পরের বিষয়টা একটু দেখার চেষ্টা করি। কোন পক্ষের বিরুদ্ধে নীতি কার্যকর, সাধারণ ব্যক্তি, সরকার, সরকারি সংস্থা বা কোনো কর্পোরেশন বা কোম্পানি ইত্যাদির বিরুদ্ধে প্রতিবন্ধ নীতি কার্যকর করা যাবে। এছাড়া সকল পক্ষগণের প্রতিনিধির বিরুদ্ধে প্রতিবন্ধ নীতি কার্যকর করা যাবে। স্টপেল নীতি প্রয়োগ, স্টপল নীতি প্রয়োগ সম্পর্কে 116, 117 আলোচনা করা হয়েছে। অর্থাৎ 116 দ্বারা দুটি ক্ষেত্রে স্টপল নীতি প্রয়োগ দেখানো হয়েছে। এটা হলো ভাড়াটিয়া মালিক, আর এটা হলো অনুমতিদাতা বা অনুমতি গ্রহীতা। আমরা একটু ভাড়াটিয়া মালিকের স্টপেলটা একটু দেখি। অর্থাৎ ভাড়াটিয়া মালিকের মধ্যে স্টপেল কি জিনিস? ভাড়াটিয়া কখনো মালিকের সত্ত্ব অস্বীকার করতে পারবে না। ভাড়াটিয়া যখন মালিককে ভাড়া পরিশোধ করে, তখন এর মাধ্যমে ভাড়াটিয়া মূলত জমির মালিকের সত্ত্বকে স্বীকার করে নেয়। একইভাবে বলা যায়, যখন কোনো ব্যক্তি তার সম্পত্তি অন্য কোনো ব্যক্তিকে ব্যবহারের অনুমতি দেয়, সেক্ষেত্রে অনুমতিপ্রাপ্ত ব্যক্তি মূল মালিকের সত্ত্ব অস্বীকার করতে পারবে না। যখন কোনো ব্যক্তি ভাড়াটিয়া হিসেবে অন্য সম্পত্তির দখলে আসে, তখন সে উক্ত ভাড়া চলাকালীন সময়ে মালিকের সত্ত্ব অস্বীকার করতে পারে না। কেউ যদি ভাড়াটিয়া হয়ে সত্ত্ব দাবি করতে চায়, তাহলে আগে মূল মালিককে দখল ফিরিয়ে দিতে হবে। উদাহরণ দেখেন, বিয়ের একটি বাসায় ভাড়া নিয়ে বসবাস শুরু করে। বাসার সত্ত্ব দাবি করতে পারবে না। এ ওই বাসা বিয়ে থেকে ভাড়া দিয়ে নিয়েছে, অর্থাৎ বিয়ের সত্যকে স্বীকার করে ভাড়া নিয়েছে। তাই ভাড়াটি হিসেবে থাকাকালীন বিয়ের সত্য অস্বীকার করতে চাইলে প্রতিবন্ধ নীতি প্রযোজ্য হবে। এরপর হলো অনুমতি গ্রহীতার বিরুদ্ধে। মূল মালিকের অনুমতিক্রমে কেউ কোনো স্থাবর সম্পত্তিতে দখল গ্রহণ করলে পরবর্তীতে ওই দখলের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি মূল মালিকের সত্ত্ব
অস্বীকার করতে পারবো না। এখানে অনুমতি গ্রহীতার বিরুদ্ধে প্রতিবন্ধ নীতি প্রয়োগ হবে, কারণ সে মূল মালিকের দখল স্বীকার করে অনুমতি নিয়ে জমির দখল গ্রহণ করছে। উদাহরণ দেখেন, এর এক খণ্ড জমিতে বি এর অনুমতি নিয়ে বসবাস শুরু করে। এমন অবস্থায় বি পরবর্তীতে ওই জমির এর সত্ত্ব অস্বীকার করতে পারবে না। আমরা একটু 117 ধারাটা একটু দেখার চেষ্টা করি। দেখেন, 117 ধারা বলতেছে বিল অফ এক্সচেঞ্জ। দাতার বিল অফ এক্সচেঞ্জই প্রণয়ন বা দস্তখত করার ক্ষমতা ছিল না, এই কথা বিল অফ এক্সচেঞ্জই গ্রহীতা বলতে বলতে দেওয়া হবে না। জামানত দানকালে জামানতকারীর জামানত প্রদান করার অধিকার বা ক্ষমতা ছিল না, এই কথা জামানত গ্রহীতাকে বলতে দেওয়া হবে না। আমরা পরের প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। আইনের পরিপন্থী প্রতিবন্ধ হতে পারে কি? কোনো আইনের বিরুদ্ধে স্টপেল নীতি হতে পারে কি? 6, 7, 8 একটানা 3 বছর আসছে, আপনারা বলেন যে গত বছর আসলে এই বছর আসবে না। 11, 15। এখানে আইনের বিরুদ্ধে স্টপেল বা এগেইনস্ট অফ যে বিষয়টা, যে সাধারণত বলা যায় যে আইনের কোনো বিধানকে প্রতিহত করার জন্য স্টপেল কাজ করবে না। অর্থাৎ আইন সম্পর্কে কেউ ভুল তথ্য দিলে তা দ্বারা প্রভাবিত হয়ে অন্য কেউ কাজ করলে আইন সম্পর্কে কোনো ভুল তথ্য প্রদানকারীর বিরুদ্ধে প্রতিবন্ধ নীতি কার্যকর হবে না। আইনে কোনো বিধান থাকলে উক্ত বিধান না মানার কারণে যদি বিষয়টি অবৈধ হয়ে যায়, তাহলে বিষয়টি স্টপেল নীতি প্রয়োগ করার বৈধ করা যাবে না। এ থেকে বোঝা যায় যে আইনের বিরুদ্ধে স্টপেল কার্যকর করা যায় না। এই নীতি আইনের বিরুদ্ধে কার্যকর হলে জনস্বার্থ বা পাবলিক পলিসি ব্যাহত হবে। যেমন কোনো অপ্রাপ্তবয়স্ক বালক নিজের প্রাপ্তবয়স্ক বলে পরিচয় দিয়ে ঋণ গ্রহণ করে, পাওনাদার পরে টাকা ফেরত চাইলে বালকটি নিজের অপ্রাপ্তবয়স্কতার অজুহাত তুলতে পারে এবং বলতে পারে আইনত চুক্তিমূলে তার ঋণ গ্রহণের সুযোগ ছিল না। আইন অনুযায়ী নাবালক চুক্তি করার অযোগ্য বলে বিবেচিত। এখানে যদি বালকের প্রাপ্তবয়স্ক হওয়ার বক্তব্যের ক্ষেত্রে প্রতিবন্ধ নীতি কার্যকর করা করা হয়, তাহলে আইনের সুস্পষ্ট লঙ্ঘন হবে। এক্ষেত্রে আদালত ঘোষণা দেন যে আইনের লঙ্ঘনের সুযোগ সুযোগ সৃষ্টি হবে এমন কোনো বিষয়ে প্রতিবন্ধ নীতি প্রয়োগ করা হবে না। আমরা পরের বিষয়টা একটু দেখার চেষ্টা করি। পরের প্রশ্ন, দেওয়ানি ও ফৌজদারি মামলায় স্টপেল নীতি পরাজিত উদাহরণ সহ ব্যাখ্যা করুন। দেওয়ানি মামলায় স্টপেল, দি এভিডেন্স অ্যাক্ট 1872 115 দ্বারা স্টপেল নীতি সম্পর্কে বর্ণিত হয়েছে। স্টপেল হলো যখন এক ব্যক্তি তার ঘোষণা, কাজ বা কাজের বিরোধী দ্বারা স্বেচ্ছায় অন্য ব্যক্তিকে কিছু সত্য বলে বিশ্বাস করিয়েছেন বা বিশ্বাস করতে দিয়েছেন এবং বিশ্বাসের ভিত্তিতে কাজটি করতে দিয়েছেন, তখন তার নিজের অথবা অপর ব্যক্তি তার প্রতিনিধির মাধ্যমে কোনো মোকদ্দমা বা কার্য দ্বারা যে ব্যক্তি তার প্রতিনিধিকে ওই বিষয়ে সত্যতা অস্বীকার করার অনুমতি দেওয়া হবে না। এই আইনের 116 ধারা ভাড়াটিয়া প্রতিবন্ধ বা চুক্তি ধারা প্রতিবন্ধ সম্পর্কে আলোচনা বর্ণিত আছে। কোনো স্থাবর সম্পত্তি ভাড়াটিয়া অথবা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তিকে ভাড়াটিয়া সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় ভাড়ার শুরুতে তার ভাড়াটিয়ার ওই স্থাবর সম্পত্তির সত্ত্ব অস্বীকার করার অনুমতি দেওয়া হবে না। কোনো স্থাবর সম্পত্তি দখলের অনুমতি নিয়ে ওই ব্যক্তি ওই সম্পত্তিতে এসেছে, সেই ব্যক্তিকে যখন এরূপ অনুমতি প্রদান করা হয়েছে। এর পরবর্তী দেখেন, তখনকার ওইরূপ ব্যক্তি ওইরূপ দখল অস্বীকার করার অনুমতি দেওয়া হবে না। উক্ত ধারাদ্বয়ের সূত্রে বলা যায় স্টফেল স্টপেল বা প্রতিবন্ধ নীতি দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য। উদাহরণ, কোনো ব্যক্তি বাড়ি ভাড়া নিয়ে পরবর্তী উক্ত বাড়ির মালিকানা দাবি করতে পারবে না। যদি মালিকানা দাবি করে তবে উনি স্টপেল নীতি দ্বারা পালিত হবেন। ফৌজদারি মামলায় স্টপেল, সাধারণত প্রতিবন্ধ নীতি স্টপেল ফৌজদারি মামলা অভিযুক্তের বিরুদ্ধে প্রযোজ্য নয়। প্রতিবন্ধ নীতিটি দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে রুল অফ সিভিল অ্যাকশন, তাই ফৌজদারি মামলার ক্ষেত্রে এই নীতি প্রয়োগ নয়। তবে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত থেকে ফৌজদারি মামলার ক্ষেত্রে এই নীতি প্রয়োগ সম্পর্কে তথ্য পাওয়া যায়। যেমন আমরা দেখি ভারতের কিছু বিষয় আছে। ভারতের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী যে মামলা কোনো অভিযুক্ত খালাস পেয়েছে, পরবর্তীতে পূর্ববর্তী সেই মামলা ইস্যু অফ ফ্যাক্ট নিয়ে প্রসিকিউশন আর কোনো মামলা করতে পারবে না, অভিযুক্ত বিচার করতে পারবে না। অর্থাৎ আদালতের ভাষায় এটাকে ইস্যু অফ স্টপেল হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ইস্যু স্টপেল বিষয়টি ডবল জি পার্টির মতো মনে হলে দুটো আলাদা বিষয়, তবে ডবল জি পার্টির সাথে কিছুটা যোগসূত্র রয়েছে। এর মূল বক্তব্য হচ্ছে এ নিয়ে
কোনো ব্যক্তি একাধিকবার বিচার করা যাবে না। অতএব উপযুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে স্টপ এর সরাসরি প্রয়োগ থাকলেও ফৌজদারি মামলার ক্ষেত্রে কোনো প্রয়োগ নাই। আমরা একটু পরের প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। সাক্ষ্য আইনের বিধানবলী আলোকে ওয়েবার সম্পর্কিত মতামত ব্যাখ্যা করুন। 2006 সালে, 2007 সালে, 2011 সালে আসছে ওয়েবার। অয়বার শব্দের অর্থ হলো দাবি ত্যাগ করা। ইচ্ছাকৃতভাবে কোনো অধিকার ত্যাগ করাই হলো অয়বার। যখন কোনো ব্যক্তি স্বেচ্ছায় তার আইনগত দাবি বা অধিকার ত্যাগ করে সেটাকে অয়বার বলে। অয়বার হলো কোনো আইনগত অধিকার ত্যাগের অধিকার দেওয়া না করার চুক্তি। অয়বার সত্য, অয়বার ক্ষেত্রে নিম্ন কিছু শর্ত পূরণ করতে হবে। অয়বার অবশ্য স্বেচ্ছায় হতে হবে। অয়বারের ক্ষেত্রে দুটি পক্ষ থাকবে। এক পক্ষ দাবি পরিত্যাগ করবে, অন্য পক্ষ অয়বার সুবিধা গ্রহণ করবে। অয়বারের ক্ষেত্রে স্টপেল থাকতে হবে। দেখেন, ইচ্ছাকৃতভাবে মিথ্যাভাবে খকে বুঝায় যে সে কয়ের কিছু জমির মালিক, ফলে সে খকে প্রলুব্ধ করে তা কিনতে, মূল্য পরিশোধ করতে। পরবর্তী ওই সম্পত্তির মালিক হয় এবং বিক্রয় বাতিলের প্রার্থনা করে, দাবি করে যে বিক্রয়ের সময় তার সত্য ছিল না। এই যে কয়ের দাবি বৈধ কিনা। কয়ের দাবি কয়ের দাবি বৈধ নয়। উল্লেখিত ঘটনাটি 115 ধারার প্রাসঙ্গিক উক্ত ধারা অনুযায়ী কোনো সম্পত্তির মালিক না হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে যদিও কোনো ব্যক্তির উক্ত সম্পত্তিতে মালিক বলে সম্পত্তি ক্রয় করতে প্ররোচনা দেয়, তখন পরবর্তীতে ওই প্ররোচনাদাতা যদি উক্ত সম্পত্তিতে কোনোভাবে সত্য লাভ করে, তবে সে পূর্বের কথা বা কাজ অস্বীকার করতে পারবে না। অতএব উপযুক্ত কারণে কয়ের বিক্রয় বাতিলের দাবি বৈধ নয়। আশা করছি বুঝতে পেরেছেন। এর পরবর্তী গল্প আমরা দেখি। জনাব শওকত অবিভক্ত পৈতৃক বসতবাড়ির একজন অন্যতম মালিক। ওই বাড়িতে তার অংশ তার সিবলিং কে ভোগ করতে দিয়ে 10 বছর যাবৎ জাপানে অবস্থান করছেন। বাড়ি থেকে ফিরে তিনি অংশ দাবি করা থেকে কি বাড়িতে হবেন? যুক্তি দিন। 14 এবং 17-তে আসছে। আকরাম সাহেব অবিভক্ত পৈতৃক বসতবাড়ির একজন অন্যতম মালিক। ওই বাড়ি তার অংশটুকু তিনি তার ভাই বোনদের ব্যবহার করতে 16 বছর যাবৎ বিদেশে অবস্থান করেছেন। বাড়ি থেকে ফিরে তিনি তার অংশ দাবি করতে বাড়িতে হবেন। আপনার উত্তরে যুক্তি দিন। 6 এবং 11-তে আসছে। বাড়ি থেকে ফিরে তিনি তার অংশ দাবি করা থেকে বাড়িতে হবে কিনা? না। বাড়ি ফিরে শওকত আকরাম অংশ দাবি করতে বাড়িতে হবে না। আলোচ্য অংশে আকরাম সাহেব বিদেশে অবস্থান করছেন। তিনি বসতবাড়ির মালিকদের মধ্যে একজন। তিনি নিজের ভাগের তার ভাই বোনদের ভোগ দখলের অনুমতি দিয়েছেন। এই বক্তব্য থেকে বোঝা যায় শওকত আকরাম সাহেব অনুমতি দাতা বা ভাই বোনেরা অনুমতি গ্রহীতা, যার ফলে 116 ধারা প্রাসঙ্গিকতা চলে আসে। উক্ত ধারা অনুযায়ী মূল মালিকের অনুমতিক্রমে কোনো সম্পত্তিতে স্থাবর সম্পত্তি দখলে রাখলে পরবর্তীতে সে ব্যক্তি মূল মালিকের সত্ত্ব অস্বীকার করতে পারবে না। অর্থাৎ আলোচ্য অংশে শওকত আকরাম সাহেবের ভাই বোনরা অনুমতিপ্রাপ্ত দখলদার, তাই তারা মালিক বা শওকতের আকরাম সাহেবের সত্ত্ব কি করতে পারবে না? অস্বীকার করতে পারবে না। এরপরে আমরা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে যাই। দেখেন, দুষ্কর্মের সহচর বা অ্যাকমপ্লাই যাকে বলা হয়। সাক্ষ্য আইনের কোথাও অপরাধের সহযোগী বা সহচরের সংখ্যা সংখ্যা দেওয়া হয়নি। তবে সাক্ষ্য আইন 114 এর বি বা 133 অ্যাকমপ্লাইস বা অপরাধের সহযোগিতা উল্লেখ করা হয়েছে। সাক্ষ্য আইনের 30, 114 বি এবং 133 দ্বারা এই সহযোগী সংক্রান্ত বিধিবিধান উল্লেখ করা হয়েছে। 30, 114 বি, 133 এই মর্মে অনুসারে একাধিক অপরাধী একসাথে একই অপরাধ করলে তাদের যৌথভাবে বিচার করা হলে তাকে একই অপরাধের সহযোগী। অপরাধ সংগঠনে যিনি অংশ নিয়েছেন তিনি দুষ্কর্মের সহযোগী। যে ব্যক্তি অপরাধ সংগঠনের প্রস্তুতি খোঁজ খবর দেন, ঘটনার পরে উপস্থিত হয়ে আসামিদের সাথে একত্রে কাজ করেন, তিনি দুষ্কর্মের সহযোগী। তাই চোরাই মাল গ্রহীতা দুষ্কর্মের সহযোগী নন। যদি তিনি চোরাই মাল জেনে তা গ্রহণ করেন তাহলে তিনি দুষ্কর্মের সহযোগী। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে অ্যাকমপ্লাইস আনঅর্থি অর ক্রেডিট আনলেস হি ইজ corroborated in ম্যাটেরিয়াল ফার্সিকুলার। বক্তব্যটি সাক্ষ্য আইন 114 অনুযায়ী ব্যাখ্যা করুন। এখন বলা যায়, মানে অনেক গল্প এটা নিয়ে, অনেক প্রশ্ন আসছে। আমরা একটু সামনের দিকে যাই, এগুলো বুঝবেন। সাক্ষ্য আইন 133 অনুযায়ী দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্য অর্থাৎ আনকরবোরেটিভ এভিডেন্স উপর ভিত্তি করে আসামিকে দণ্ড দেওয়া হলে শুধুমাত্র এই কারণে বেআইনি হবে না
অর্থাৎ অপরাধের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের উপর ভিত্তি করে কোনো দণ্ড হলে তা বেআইনি হবে না। অন্যদিকে 114 বিধি বলতেছে যে দুষ্কর্মের সহযোগীর বিরুদ্ধে যদি প্রয়োজনীয় তথ্য দ্বারা সমর্থিত না হলে তাহলে এটা বিশ্বাসের অযোগ্য। তাহলে আপাত দৃষ্টিতে 133 বা 114 খ বক্তব্য সাংঘর্ষিক মানে হলো এই দুই ধারার বক্তব্য বক্তব্য একাত্তর করে দেখা যায় দুষ্কর্মের সহযোগী একজন যোগ্য সাক্ষী, তবে শুধুমাত্র তার সাক্ষী বা স্বীকারোক্তির উপর ভিত্তি করে আসামিকে শাস্তি দেওয়া যেতে পারে। তারপরে কেবল দুষ্কর্মের সহযোগীর স্বীকারোক্তির উপর নির্ভর করে সাজা দেওয়াটা মোটেই নিরাপদ নয়। আসলে এই দুই ধারার বিধানের মধ্যে সমন্বয় কেবল অপরাধের সহযোগীর স্বীকারোক্তি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। অপরাধের সহযোগীর স্বীকারোক্তি সাক্ষ্য হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে অধিকতর সতর্কতার সাথে বিষয়টি বিবেচনায় করতে হবে এবং সত্য কিনা তা ভালোভাবে যাচাই করা যায়। এখানে তারা 133 114 বি 133 প্রাসঙ্গিক, তবে 30 ধারায় বলা হয়েছে কোন ক্ষেত্রে অপরাধের সহযোগী আসামির বিরুদ্ধে গ্রহণযোগ্যতা 30 ধারা 4টি শর্ত উল্লেখ করা হয়েছে। 4টি শর্ত পূরণ হলে আদালত এরূপ অপরাধের সহযোগীর সাক্ষ্য বা সাক্ষ্য হিসেবে সহ আসামি উভয়ের মধ্যে বিবেচনা নিতে পারে। শর্তগুলো হলো একই অপরাধের জন্য একাধিক ব্যক্তি অভিযুক্ত হতে হবে। উক্ত একই অপরাধের জন্য যৌথভাবে বিচার করা হবে। অভিযুক্তের মধ্যে কোনো একজন অভিযুক্ত নিজেকে সহ অন্য ব্যক্তিকে জড়িয়ে দোষ স্বীকার করলে যথাযথ আইনগত দোষ স্বীকার করেছে বলে বা আইনগতভাবে প্রমাণ করতে হবে। এই উপরোক্ত বিষয়গুলোর মাধ্যমে আপনার এই বিষয়টা প্রমাণ করতে হবে। এই সহযোগী সাক্ষ্যগত মূল্য উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠিত নীতি হলো ফৌজদারি 164 বা সহ আসামির বিবৃতি দোষ দোষী সাব্যস্তকরণ ভিত্তি হতে পারে না যদি বিবৃতি যথার্থতা বা দেখানোর জন্য শক্ত পারিভাষিক সমর্থনমূলক সাক্ষ্য থাকে। সহ আসামি দোষ স্বীকারের ইন্ডিয়ান সেক্টর 3 দ্বারা সংজ্ঞায়িত সাক্ষ্যের অন্তর্ভুক্ত হয় না, বা কারণ হলো এই শপথের মাধ্যমে নেওয়া হয় না, অভিযুক্তের উপস্থিতিতে হয় না, জেরার মাধ্যমে সততা পরীক্ষা করা না, 30 দ্বারা প্রমাণ হিসাবে বিবেচিত হলে সহ আসামির বিরুদ্ধে একটা অত্যন্ত দুর্বল প্রমাণ। সহ আসামির দোষ স্বীকারের অন্য আসামির সাব্যস্তকরণের সাক্ষ্য হিসেবে বিবেচনা করা যায় না, কারণ এর সঙ্গে ওই ব্যক্তির সংশ্লিষ্টতা প্রমাণের জন্য আসামিদের স্বীকারোক্তির ব্যাপারে আগে প্রত্যক্ষ বা আনুষঙ্গিক প্রমাণ দরকার। এরপরে দেখি আমরা যে স্ব-আসামি স্বীকারোক্তি প্রকৃত সাক্ষ্য নয় বা স্বাধীন বা অধিক প্রমাণের জন্য সত্য বলে দৃঢ়ভাবে সমর্থিত না হলে স্বীকারোক্তি বা স্ব-আসামির দোষ স্বীকারোক্তি একমাত্র ভিত্তি হতে পারে না। অতএব উপযুক্ত আলোচনা থেকে দেখা যায় 133 দ্বারা সমর্থনমূলক সাক্ষ্য ব্যতীত অপরাধ স্বীকারোক্তির উপর নির্ভর করে সহযোগী আসামির শাস্তি দেওয়ার বিধান থাকলেও তা কার্যকর হয় না, কারণ অপরাধ স্বীকারকারী বা তার ব্যক্তির বিরুদ্ধে দোষ স্বীকার ব্যবহার করতে গিয়ে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। আর যদি একজনের দোষ স্বীকার অন্য ব্যক্তির উপর অপরাধী করে তোলে সেই ক্ষেত্রে আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। তাই আইনে বলা থাকলেও আদালত এই দুর্বল প্রমাণের উপর নির্ভর করে শাস্তি দেওয়া যথেষ্ট সাবধানতা অবলম্বনের উপদেশ দিয়েছেন। আমরা একটু সমস্যা দেখি। তিনজন আসামি স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট সাহেব ফৌজদারি কার্যবিধি 164 ধারার বিধান অনুযায়ী যথারীতি লিপিবদ্ধ করেন। স্বীকারোক্তিমূলক যখন তিনজন আসামি নিজের সহ আব্দুল আজিজ নামীয় অপর এক ব্যক্তি ডাকাতিতে শনাক্ত করেন, ওই সকল স্বীকারোক্তি ছাড়া আব্দুল আজিজের বিরুদ্ধে কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ নেই, তাহলে সহ আসামির বিরুদ্ধে নির্মূল শাস্তি দেওয়া যাবে কি? শুধুমাত্র সহ আসামির ভিত্তিতে শাস্তি দেওয়া যাবে কি? শুধুমাত্র সহ আসামির স্বীকারোক্তি নির্ভর করে আদেশ শাস্তি দেওয়া যাবে না, কারণ সহ আসামির স্বীকারোক্তির অন্য আসামিকে সাব্যস্তকরণের সাক্ষ্য হিসেবে বিবেচনা করা যায় না। তাহলে অপরাধের সঙ্গে ওই ব্যক্তির সংশ্লিষ্ট প্রমাণের জন্য সহ আসামি দোষ স্বীকার ব্যবহারের আগে প্রত্যক্ষ বা আনুষঙ্গিক প্রমাণ করা দরকার। যেমন আমরা দেখতে পাই যে আপনার উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সহ আসামি দোষ স্বীকারের প্রকৃত সাক্ষী নয়, স্বাধীন বা অধিক প্রমাণের সাহায্যে সত্য বলে দৃঢ়ভাবে সমর্থিত না হলে সহ আসামি দোষের উপর ভিত্তি করে শাস্তি দিতে পারে না। প্রতিষ্ঠিত নীতি হলে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় স্ব আসামির বিবৃতি বা অন্য কোনো আসামির সাব্যস্তকরণের ভিত্তি হতে পারে না যদি না ওই বিবৃতির যথাযথ প্রমাণের জন্য শক্ত বা পারিভাষিক সমর্থনমূলক সাক্ষ্য থাকে। অতএব উপযুক্ত আলোচনা থেকে বলা যায় স্ব আসামির দোষের ভিত্তিতে আব্দুল আজিজকে শাস্তি দেওয়া যাবে না। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন, আশা করছি অনেক বেশি কাজে লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।